আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের কি আমাদের যে বিগত সালের বোর্ড কোশ্চেন আছে, তো বিগত সালের বোর্ড কোশ্চেনে আলোচনা করব। তো বিগত সালের বোর্ড কোশ্চেনে আজকে আমরা কি সিলেট বোর্ড 2025-এর পরীক্ষা কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো সিলেট বোর্ড 2025-এর কোশ্চেন আমাদের কি বলতেছে, আমরা একটু পড়ি। উদ্দীপকটা বলতেছে যে বশির এবং রহিম সাহেব দুই ভাই। কি যে বশির এবং রহিম কি ভাই? দুই ভাই। দেখো যে বশির সাহেব স্থানীয় এমপি, তিনি কি স্থানীয় এমপি। তিনি এলাকার স্কুল কলেজ প্রতিষ্ঠা, পুল শাখা তৈরি, মসজিদ মন্দিরে কি সহায়তা প্রদান সহ আরো অনেক উন্নয়নমূলক কাজ করে থাকেন। অপরদিকে রহিম সাহেব সাধারণ মানুষ, তিনি নিয়মিত ট্যাক্স দেন, আইনের প্রতি সম্মান দেখান, নিজের দেশকে ভালোবাসেন। এখন আমরা বলতেছি বশির সাহেব যে কাজগুলো করেন এগুলো আমাদের কি, দেখো যে স্কুল কলেজ প্রতিষ্ঠা করা, পুল শাখা তৈরি করা, মসজিদ মন্দিরে সহায়তা করা, এগুলো হচ্ছে আমাদের কি কল্যাণমূলক কাজ। কি কাজ? কল্যাণমূলক কাজ। তারপরে আমরা বলতেছি, দেখো তারপরে যে তিনি নিয়মিত ট্যাক্স দেন, অপরদিকে রহিম সাহেব আইনের প্রতি সম্মান দেখান, নিজের দেশকে ভালোবাসেন। তাহলে তিনি একজন কি সুনাগরিক। কি সুনাগরিক, বুঝছো? তিনি একজন কি সুনাগরিক। এখন আমাদের ক নম্বর কোশ্চেনে কি বলতেছে যে রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি লেখো। এখন দেখো এই রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নার সবচেয়ে সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করেছেন। তো আমাদের পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে এমন ভাবে যে রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কে, আমরা বলবো তখন অধ্যাপক গার্নার। তো অধ্যাপক গার্নারের সংজ্ঞার মধ্যে আমাদের রাষ্ট্রের যে 4টা উপাদান আছে, কি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, তারপরে কি সরকার এবং কি সার্বভৌমত্ব, এই 4টা উপাদান নিয়ে তিনি একটা সংজ্ঞাটা প্রদান করেছেন। তার জন্য তার সংজ্ঞাটা কি সবচেয়ে সুস্পষ্ট সংজ্ঞা আমরা বলতেছি। তো দেখো তার সংজ্ঞাটা বলতেছি আমরা, রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নার সংজ্ঞাটি হলো, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ। দেখো এমন এক জনসমাজ যার নির্দিষ্ট ভূখণ্ড আছে। দেখো নির্দিষ্ট ভূখণ্ড, তার মানে এখানে ভূখণ্ড আছে, নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে। এখানে সরকার আছে, সে সরকারের প্রতি ওই জনসমাজ শব্দরত কি অনুগত থাকে। তার মানে কি যে গার্নার সংজ্ঞা, দেখো বহু সংখ্যক ব্যক্তি আছে, এখানে আমাদের ব্যক্তি বলতে এখানে জনসমষ্টি, তারপরে একটা জনসমাজ এবং নির্দিষ্ট ভূখণ্ড আছে, তারপরে বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, তার মানে এটা আছে আমাদের কি সার্বভৌমত্ব আছে একটা। কি সার্বভৌমত্ব মানেই তো কি সেটা আমাদের বহিঃশত্রুর আক্রমণ থেকে নিয়ন্ত্রণ থাকবো। তারা কি সুসংগঠিত সরকার আছে। দেখো আমাদের তৃতীয় উপাদানটিও আছে, তার মানে এই যে এটা তৃতীয় উপাদান, ভূখণ্ড আমাদের নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে দ্বিতীয় উপাদান, আমাদের কি ব্যক্তি, এটা হচ্ছে আমাদের কি প্রথম উপাদান। দেখো প্রথম আছে, দ্বিতীয় আছে, তৃতীয় আছে, চতুর্থ আছে, এই 4টা উপাদান নিয়ে যে সংজ্ঞাটা প্রদান করেছেন, তার জন্য আমরা এই সংজ্ঞাটাকে বলতেছি কি সবচেয়ে সুস্পষ্ট সংজ্ঞা। আর সবচেয়ে সুস্পষ্ট সংজ্ঞাটি প্রদান করেছেন কে? অধ্যাপক গার্নার। এরপর আমাদের খ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। দেখো আইনের প্রাধান্য নাগরিকের স্বাধীনতার রক্ষা কবচ ব্যাখ্যা করো। কি বলতেছে যে আইনের প্রাধান্য নাগরিকের স্বাধীনতার রক্ষা কবচ ব্যাখ্যা করতে বলতেছে। আমরা একটু দেখি কোশ্চেনটা, আনসারটা দেখি। তো খ নম্বরটা বলতেছে আইনের প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না। কি হতে পারে না? সরকার স্বেচ্ছাচারী হতে পারে না এবং কি বলতেছে এবং ক্ষমতার অপব্যবহার করতে পারে না। দেখো যেখানে আমাদের আইনের প্রাধান্য থাকবে সেখানে সরকার স্বেচ্ছাচারী হতে পারবে না। কি সরকার নিজের ইচ্ছা মতো যা কোনো কিছু করতে পারবে না, জনগণের মতো কাছে যে কোনো কিছু কি চাপিয়ে দিতে পারবে না, এবং কি ক্ষমতার অপব্যবহার করতে সচরাচর কি সাহস করে না। বলতেছে বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা, বিনা বিচারে কাউকে আটকে রাখা, শাস্তি দেওয়া প্রভৃতি থেকে রক্ষা কবচ হিসেবে আইনের প্রাধান্য, এর ফলে কেউ আইনের অমান্য করতে পারে না। দেখো যে যেখানে আইনের প্রাধান্য আছে এর ফলে কেউ কি আইন অমান্য করতে পারে না, তাই বলা যায় আইনের প্রাধান্য নাগরিকের কি স্বাধীনতার রক্ষা কবচ। এরপর আমাদের খ নম্বর, পরে আমাদের গ নম্বর কোশ্চেন আমরা কি বলতেছে আমরা একটু দেখি। তো দেখো গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা দেখি যে বশির সাহেবের কর্মকাণ্ড রাষ্ট্রের কোন ধরনের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। তো দেখো আমাদের বশির সাহেব কি কি কাজ করছে আমরা একটু দেখি। যে বশির সাহেব স্কুল কলেজ প্রতিষ্ঠা করছে, তারপরে পুল শাখা তৈরি করছে, মসজিদ মন্দির সহায়তা প্রদান করছে। তার মানে এগুলো কি জনকল্যাণমূলক কাজ। আর জনকল্যাণ কাজ মনে কি কল্যাণমূলক। ঠিক আছে, তাহলে আমাদের কি যে বশির সাহেবের কাজগুলো কোন কাজের অন্তর্ভুক্ত? ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত। আমরা একটু দেখি গ নম্বরটা আবার। তো গ নম্বর দেখো বলছে বশির সাহেবের কর্মকাণ্ড রাষ্ট্রের গৌণ বা ঐচ্ছিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। কি গৌণ বা ঐচ্ছিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। এখন রাষ্ট্র তার জনগণের কল্যাণের জন্য যে কার্যাবলীগুলো করে থাকে তাকে ঐচ্ছিক কার্যাবলী বলে। কি বলতেছে আমরা যে কার্যাবলীগুলো করে থাকে তাকে ঐচ্ছিক কার্যাবলী বলে। এখন রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ কাজ।
রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ কাজ। আমরা বলতেছি যে শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। আমরা কি বলতেছি যে শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। এখন শিক্ষিত জনগোষ্ঠী তার অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে। আমরা জানি যে শিক্ষিত জনগোষ্ঠী তার অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন। এখন একটা দেশ থেকে তার কি কি অধিকার আছে, কি কি সবকিছু আছে, সকল কিছু তিনি কি ওই সম্পর্কে তিনি সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। কি হন? দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের দায়িত্ব, এগুলো করা কি রাষ্ট্রের দায়িত্ব থাকে। কারণ রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজের মধ্যে কি রয়েছে দেশের অবকাঠামোগত উন্নয়ন। কি দেখো, অবকাঠামোগত উন্নয়নের মধ্যে আছে আমাদের রাস্তাঘাট আছে, সেতু আছে, সড়ক আছে, রেলপথ আছে, নৌ চলাচল এবং বিমান আছে। এই যে এই বিমান, তারপরে হচ্ছে আমাদের কি আছে যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ এবং যোগাযোগের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকা ও রাখা। এই যে অবকাঠামোগত উন্নয়নগুলো, এই অবকাঠামো উন্নয়নগুলো আমরা বলতেছি একটি রাষ্ট্রের সবচেয়ে কি জনকল্যাণমূলক কাজ বা কল্যাণমূলক কাজ। এছাড়াও রাষ্ট্র তার জনগণের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য যেমন চাল, ডাল, আটা, ময়দা, চিনি, তেল ইত্যাদি সরবরাহ প্রক্রিয়া সচল রাখা রাষ্ট্রের কি গুরুত্বপূর্ণ কাজ। শিল্প বা বাণিজ্যের উন্নয়ন, জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা প্রভৃতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং দেখা যাচ্ছে বশির সাহেব কি করছে, বশির সাহেবের কর্মকাণ্ডের সাথে রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীর মিল রয়েছে। আমরা বলতেছি কি তাহলে বশির সাহেবের কর্মকাণ্ডের সাথে রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলীর মিল রয়েছে। এরপর আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। এখন বলতেছে ঘ নম্বর, তুমি কি মনে করো যে রহিম সাহেব নাগরিক হিসেবে সকল দায়িত্ব পালন করেন? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখন বলতেছে তুমি কি মনে করো রহিম সাহেব নাগরিক হিসেবে সকল দায়িত্ব পালন করছেন? এখন রহিম সাহেব কি কি দায়িত্ব পালন করছেন আমরা একটু দেখি। দেখো, তিনি নিয়মিত ট্যাক্স দেন, তার মানে কি এই যে একটা দায়িত্ব পালন করতেছেন, তার মানে কি এটা 1 নম্বর ধরি মনে করো। তারপর বলতেছে আইনের প্রতি সম্মান দেখান, এটা হচ্ছে আমাদের কি 2 নম্বরটা। তারপরে নিজের দেশকে খুব ভালোবাসেন, মানে কি এখানে দেশপ্রেম হচ্ছে 3 নম্বর। এখন তিনি 3টা দায়িত্ব পালন করেন। এখন বলতেছে নাগরিক হিসেবে কি তিনি সকল দায়িত্ব পালন করেন? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আমরা বলতেই পারি যে রহিম সাহেব নাগরিক হিসেবে তিনি সকল দায়িত্ব পালন করেন না। এখন আমরা বলতে পারতেছি, তাই না? গ নম্বর বলতেছে আমরা দেখো যে উদ্দীপকের রহিম সাহেব নাগরিক হিসেবে যেসব দায়িত্ব পালন করেছেন তাছাড়াও প্রত্যেক নাগরিকের রাষ্ট্রের প্রতি আরো কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। এখন তিনি 3টা দায়িত্ব কর্তব্য পালন করেন, এছাড়াও রাষ্ট্রের প্রতি আরো কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। রহিম সাহেব নিয়মিত ট্যাক্স দেন, আইনের প্রতি সম্মান দেখান এবং দেশকে ভালোবাসেন। এছাড়াও আরো কিছু যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা হলো, দেখো এছাড়াও আরো কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমরা একটু দেখি কি কি দায়িত্ব কর্তব্য। 1 নম্বর বলতেছি আমরা যে নাগরিকের প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে কি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। আমরা বলছি কি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা, রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। তার মানে কি এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রধান দায়িত্ব করতে হবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে। এখন আনুগত্য না থাকলে তুমি হচ্ছে কি রাষ্ট্রকে ভালোবাসতে পারবে না, দেশকে ভালোবাসতে পারবে না, দেশের নিরাপত্তা দিতে পারবে না, স্বাধীনতা রক্ষা করতে পারবে না। এরপরে আমাদের 2 নম্বর হচ্ছে কি সততা এবং সুবিবেচনার সাথে ভোট দেওয়া। এখন ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব কর্তব্য। এখন আমরা মনে করো আমার দুইজন প্রার্থী ভোটে দাঁড়াইছে, 2জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী ভালো, একজন প্রার্থী খারাপ। ওই খারাপ প্রার্থীকে তুমি যদি ভোট দাও তাহলে কি তুমি সুবিবেচনার সাথে একজন খারাপ প্রার্থীকে ভোট দিয়েছো, তাহলে খারাপ প্রার্থীকে ভোট দিলে কি তোমার এলাকার উন্নয়ন হবে না, কোনোভাবেই সমস্যা হবে, অনেক ধরনের সমস্যা হবে। তার জন্য বলতেছে সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব কর্তব্য। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন। অযোগ্য এবং দুর্নীতিবাজ প্রার্থীকে ভোট দানে কি বিরত থাকা উচিত। এরপর আমাদের 3 নম্বরটা কি বলতেছে যে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। কি যে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব আছে, দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা হচ্ছে কি রাষ্ট্রের কর্তব্য, মানে কি নাগরিকের কর্তব্য। যে সরকারের গৃহীত যে কোনো কাজ জনগণের কাজ। আমরা বলতেছি যে সরকারের গৃহীত কাজ যে কোনো কাজ হচ্ছে কি জনগণের কাজ। এখন নাগরিকদের সততা, কাজে একাগ্রতা ও নিষ্ঠার উপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। এরপর আমাদের 4 নম্বরটা কি বলতেছে যে প্রতিটি শিশুই কি রাষ্ট্রের নাগরিক। এখন দেখো আমরা বলতেছি কি যে প্রতিটি শিশু হচ্ছে কি বলতো রাষ্ট্রের নাগরিক। পিতামাতা তার অভিভাবক হিসেবে কাজ করে, তাই সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক, টিকাদান, সুস্থ সবল রাখা এবং নির্দিষ্ট সময়ে স্কুলে পাঠানো পিতামাতার দায়িত্ব।
এতে করে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে। কি হবে? সুনাগরিক হয়ে হিসেবে গড়ে উঠবে এবং পরিবার ও সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে। তাই জন্য আমরা বলতেছি, দেখো, সুতরাং বলা যায় যে রহিম সাহেবের দ্বারা নাগরিকের সকল দায়িত্ব কর্তব্য পালনের চিত্র দেখা যায় না। দেখো, তিনি মাত্র কি আমাদের রাষ্ট্রের প্রতি যে নাগরিকের একটা দায়িত্ব কর্তব্য আছে তার আংশিক দায়িত্ব পালন করেন। তিনি মাত্র তিনটা দায়িত্ব কর্তব্য পালন করেন। এছাড়াও যে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য পালন আছে, কর্তব্য আছে, ওই কয়েকটা কর্তব্যগুলো তিনি পালন করেন না। তার জন্য আমরা বলতেছি সুতরাং বলা যায় যে রহিম সাহেবের দ্বারা নাগরিকের সকল দায়িত্ব কর্তব্য পালনের চিত্র এখানে কি দেখা যায় না। তো দেখো, এর মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেন সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে কি আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।